রাফি তাহলে, রাফি জি স্যার। তাহলে ক্লাস শুরু করে দেয়। জি স্যার, শুরু করে দেন। 100 জন আছে। আজকে মাইকোলজির বাকি অংশটুকু পড়াবো আমরা। প্রথম পর্ব অপরচুনিস্টিক ফাঙ্গাল ইনফেকশন। তো প্রথম প্রশ্ন আসবে, অপরচুনিস্টিক ফাঙ্গাস কি কি আছে? বড়দের কি কি আছে? না অপরচুনিস্টিক, অপরচুনিস্ট ক্যান্ডিডা। ক্যান্ডিডা, তারপরে আর কি আছে? চার পাঁচটা আছে, কি আছে? হুম তাহলে এই পাঁচটা পরে নেবা, ঠিক আছে? যেমন ক্রিপ্টোকক্কাস। ক্রিপ্টোকাস, তারপরে নিউমোসিস্টাইটিস, জিরোভেসি, আর কি আছে? হিস্টোপ্লাজমা। স্যার হিস্টোপ্লাজমা ক্যাপসুলাটাম। হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম। প্লাজমা, ওটা না, ওটা নয়, ওটা তোমার ডিপ মাইক্রোস্কোপ, মিউকর ওটা হলো ডিপ। রাইজোবাস আর হলো মিউকর। এটা এটা হলো তোমার হলো অপরচুনিস্টিক ফাঙ্গাস। তাহলে এর মধ্যে মেইন হলো ক্যান্ডিডা। ক্যান্ডিডা মোস্ট কমন অপরচুনিস্টিক ফাঙ্গাস। তোমরা যখন প্র্যাকটিস করবা, ডাক্তার যখন হবা, তখন ইনভ্যারিয়েবলি এই ক্যান্ডিডা ইনভ্যারিয়েবলি পাবা। এবং এই ক্যান্ডিডা ইনফেকশন যেটা করে ওভারঅল, সেটাকে আমরা বলি ক্যান্ডিডিয়াসিস। ওভারঅল টার্মটাকে বলি ক্যান্ডিডিয়াসিস। এটাকে আবার আরো ভাগ করবো আমরা পরে। আপাতত জানা রাখো ক্যান্ডিডিয়াসিস। এখন এই ক্যান্ডিডার মধ্যে এর অনেকগুলো স্পেসিস আছে, যেমন ক্যান্ডিডা অ্যালবিকান্স, ক্যান্ডিডা গ্যালাব্রাটা, আরো অনেকগুলো আছে। তার মধ্যে এই ক্যান্ডিডা অ্যালবিকান্স, এই দুটাই তোমার নাম জানলেই যথেষ্ট। ক্যান্ডিডা অ্যালবিকান্স এবং ক্যান্ডিডা গ্যালাব্রাটা, ঠিক আছে? এই দুটো নাম না জানলেও পরের নাম তোমাদের না জানলে হবে। এবং এই ক্যান্ডিডা অ্যালবিকান, এই যে ক্যান্ডিডা যে ইনফেকশন করে, তার মধ্যে 90% ইনফেকশন করে হলো ক্যান্ডিডা অ্যালবিকান। ক্যান্ডিডা অ্যালবিকান এর প্রপার্টিস কি? এটা হলো ইস্ট লাইক ফাঙ্গাস, বা ইস্টও বলতে পারো, ঠিক আছে? এখন ইস্ট কাকে বলা হয়, ইস্ট লাইক ফাঙ্গাস কাকে বলা হয়, মোল কাকে বলা হয়, ডায়ামরফিক ফাঙ্গাস কাকে বলা হয়, এগুলো তো অবশ্যই তোমাদের ভাইবা জন্য করতে হবে। এবং ইস্ট এবং মোল্ডের পার্থক্য, তাই তো? এক্সাম্পল সহ জি স্যার। বলবা। এখন ইস্টের একটা ইস্ট কেমন হয়? ইস্ট হলো রাউন্ড অথবা ওভাল হয়, তাই তো? ইস্টের শেপ হয় রাউন্ড অথবা ওভাল। আর এটা বংশবৃদ্ধি কিভাবে করে? রিপ্রোডিউসড বাই বাডিং এর মাধ্যমে। বার্ডিং এর মাধ্যমে এরা বংশবৃদ্ধি করে। এবং ওই যে ইস্ট লাইক ফাঙ্গাস কেন বলা হচ্ছে? প্রোটোসিডোহাইফি, যেটা আমি ফিগারে দেখাইলাম, যে সেল ডিভিশন বার্ডিং এর মধ্যে একটা সেল থেকে আরেকটা সেল হচ্ছে, ঠিক আছে, কিন্তু ডটার সেল থেকে মাদার সেল সেপারেট হতে পারতেছে না, যা বলে কি একটা সেল কি ইলংগেশন হচ্ছে, তাই তো? ইলংগেশন হয় স্ট্রেইনের মতো হচ্ছে, ওই জন্য ওটাকে বলা হচ্ছে সিডোহাইফি, তাই না? অলরেডি আমি বলছি প্রথমেই, প্রোটোসিডোহাইফি। এবং এই যে ফাঙ্গাসের মধ্যে একটাই হলো তোমার গ্রাম পজিটিভ। গ্রাম স্টেনিং যে করা যায়, তাহলে গ্রাম রিয়াকশন করে। এই ক্যান্ডিডা অ্যালবিকান এটাই মাত্র গ্রাম পজিটিভ, এটা একটু জানবা। আর অন্য সবগুলোই কিন্তু আমরা গ্রাম স্টেন করি না, একটাতেই করি, ক্যান্ডিডা অ্যালবিকান, এটা হলো গ্রাম পজিটিভ। এই প্রপার্টিস গুলো পড়বা। এখন আমরা আসবো ক্যান্ডিডা অ্যালবিকান। এটা সাধারণত আমাদের বডিতেই নর্মাল ফ্লোরা হিসেবে থাকে। কোথায় থাকে? মিউকাস মেমব্রেন অফ দ্য আপার রেসপিরেটরি ট্রাক্ট, জিআই ট্রাক্ট এবং
ফিমেল জেনিটাল ট্র্যাক্ট, এইগুলোতে তোমার আপার নর্মাল ফ্লোরা হিসেবে থাকে। এবং তোমরা জানো নর্মাল ফ্লোরা কখন রিলিজ করে, যখন হোস্ট ডিফেন্স যখন কমে যাচ্ছে তখন সেটা তখন রিলিজ করবে। হোস্ট ডিফেন্স বলতে এখানে লোকাল হোস্ট ডিফেন্স কমতে পারে বা সিস্টেমিক হোস্ট ডিফেন্স কমতে পারে, দুটাই হতে পারে, আর পরে আসতেছে। এবং ক্যান্ডিডা অ্যালবিকান ক্যান কজ মেইনলি সিস্টেমিক লোকাল ইনফেকশন করে, তবে সিস্টেমিক ইনফেকশন করতে পারে ইন ইমিউনো কম্প্রোমাইজড ইন্ডিভিজুয়াল। ইমিউনিটি কমে গেল সেই সমস্ত ক্ষেত্রে সিস্টেমিক ইনফেকশন করতে পারে, যেমন এইডস, তাই তো এইডসেও কিন্তু সিস্টেমিক ইনফেকশন করে। এবং দে ক্যান কজ superficial infection in healthy individual while local immunity is somehow suppressed or disturbed. এই দুটাই একটা মেইনলি যারা করে হলো সুপারফিশিয়াল ইনফেকশন বা লোকাল ইনফেকশন করতে পারে। কখন? যখন এই লোকাল ইমিউনিটি যখন কোনো কারণে কমতেছে। আমরা লোকাল ইমিউনিটি বা লোকাল ইনফেকশন বলতে তোমার যেমন ওই যে ওরাল ক্যাভিটি হতে পারে, ভেজাইনাল ট্রাক্ট হতে পারে, ভেজাইনা হতে পারে, এই ধরনের তারপর স্কিন হতে পারে, এগুলোতে তোমার ইনফেকশন করে। এগুলো পরে আমরা আসতেছি। এগুলোতে তোমার ডিজিজ করে কখন? যখন লোকাল ইমিউনিটি কোনো কারণে যদি সাপ্রেসড হয় বা ডিস্টার্ব হয়। আর সিস্টেমিক ইনফেকশন কম করে, তবে করে কখন? যখন ইমিউনো কম্প্রোমাইজড ইন্ডিভিজুয়ালকে করতে পারে। এই হলো ক্যান্ডিডা অ্যালবিকান। এখন মরফোলজি আগে আমরা জানছি, এটা হলো ওভাল অর রাউন্ড, অথবা সেটাই বলতে পারি স্ফেরিক্যাল টু সাব স্ফেরিক্যাল, বার্ডিং ইস্ট এক্সেল, বা আগের মতো বলতে পারো যে ওভাল অর রাউন্ড, ঠিক আছে? বা এটাও বলতে পারো স্ফেরিক্যাল টু সাব স্ফেরিক্যাল, বার্ডিং ইস্ট এক্সেল, দুটার মধ্যে যেকোনো একটা বলতে পারো। এবং যদি গ্রাম স্টেনিং করি তাহলে তারা গ্রাম পজিটিভ। এই হলো মরফোলজি। এখন এই যে ক্যানিডিয়াসিস, আমরা ওভারঅল টার্ম বললাম, ক্যানিডা যে ইনফেকশন করে সেটাকে বলবো ক্যানিডিয়াসিস। এটা কি কারণে হতে পারে? রিস্ক ফ্যাক্টর, অথবা বলতে পারি প্রি ডিসপোজিং ফ্যাক্টর। এটা তোমার রিটেনে আসে, ভাইবাত ধরা হয়, মরফোলজি ধরা, এগুলো সবগুলোই ধরা হয়। যেমন ফিজিওলজিক্যাল কজ যেমন হলো প্রেগন্যান্সি, ইলডারলি এবং ইনফ্যান্সি। প্রেগন্যান্সি, ইলডারলি এবং ইনফ্যান্সি, এই সমস্ত ক্ষেত্রে তোমার হতে পারে। প্রেগনেন্ট যখন হয় তখন হরমোনাল তোমার কি হরমোনাল লেভেলটাকে মানে ভ্যারি করে। তারপরে ভেজাল যে পিএইচ তখন সেটা চেঞ্জ হয়। ভেজাল পিএইচ সাধারণত কি অ্যাসিডিক পিএইচ, তাই তো? তো যখন পিএইচ কমে যাবে, বেড়ে যাবে, মানে কমে যাবে, মানে যখন অ্যালকালাইন পিএইচ হবে তখন তোমার এই জিনিসটা করতে পারে। তেমনই ইলডারলি এবং ইনফ্যান্সি, এই সময় তোমার এই যে পিএইচ চেঞ্জের জন্য তোমার এই করতে পারে, বা হরমোনাল চেঞ্জের জন্য এটা করতে পারে। যেটা ফিজিওলজিক্যাল কজ হলো এগুলো। ট্রমাটিক কজের মধ্যে যেমন বার্ন হলে ইনভ্যারিয়েবলি ইনফেকশন হতে পারে, এবং অন্য কোনো ইনফেকশন আছে তখন তোমার হতে পারে। হ্যাঁ, হ্যালো, আচ্ছা, ট্রমাটিকের মধ্যে বার্ন এবং ইনফেকশন, হ্যাঁ, এখানে হতে পারে। তারপরে ডায়াবেটিস মেলাইটাস, এই ক্ষেত্রে কিন্তু ইনফেকশন তোমার হয়, ডায়াবেটিস মেলাইটাস, রেমবাদিস। তারপরে সেলুলার ইমিউনোডেফিসিয়েন্সি, হ্যাঁ। তারপর ক্রনিক গ্রানুলোমাটাস ডিজিজ। ক্রনিক গ্রানুলোমাটাস ডিজিজ মানে কি? টিবি যেমন হয়, আরো আরো অনেক কিছু আছে না, প্যাথোলজিতে অলরেডি পড়েছো। তারপরে তোমার অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, লিউকেমিয়া, লিম্ফোমা, এই সমস্ত কারণ হতে পারে। আরেকটা হলো আয়াট্রোজেনিক, যেগুলো কজ জানা জানি, ট্রিটমেন্ট নিয়ে দিতে গিয়ে যেগুলো হয় আয়াট্রোজেনিক, যেমন হলো ওরাল কন্ট্রাসেপ্টিভ পিল যদি অনেক বহুদিন থেকে খায় তাহলে হতে পারে। অ্যান্টিবায়োটিক যদি বহুদিন থেকে কেউ খায় তাহলে তার হতে পারে। অ্যান্টিবায়োটিক খাইলে কি যেন হবে? এটা হলো যে তোমার এই যে নর্মাল ফ্লোরা যেগুলো থাকে, অ্যান্টিবায়োটিক করবে কি? সেগুলো নর্মাল ফ্লোরাকে নর্মাল ব্যাকটেরিয়া যে মারা যায়, তাহলে কি কি করবে? যে প্যাথোজেনিক যে ব্যাকটেরিয়া বা তোমার যে ফাঙ্গাস তখন ওভারহ্যাং হবে, তখন ইনফেকশন করবে। এই কারণে তোমার অ্যান্টিবায়োটিক করতে পারে। তারপরে স্টেরয়েড, এটাও কিন্তু তোমার স্টার্ট করলে তোমার কি ইমিউনিটি কমে যাচ্ছে। তারপর কেমোথেরাপি, ইমিউনিটি কমে যায়, এবং ক্যাথেটার যদি দেওয়া হয়, এগুলো কারণে তোমার হলো
ডিজ হয়। এই ক্ষেত্রে তোমার প্রবলেম বেশ কোশ্চেন একটা আসে, বিভিন্ন ভাবে প্রবলেম বেশ কোশ্চেন দিতে পারে। যেমন ধরো এ পেশেন্ট সাফারিং ফ্রম ডায়াবেটিস মেলাইটাস, ডায়াবেটিস মেলাইটাস, হি হ্যাজ হোয়াইট ডিসচার্জ পার ভ্যাজাইনা, বা এই ধরনের কিছু একটা কোশ্চেন দিল। তখন তোমাকে বলো যে হোয়াট ইজ ইয়ার প্রবাবল ডায়াগনোসিস, হাউ ক্যান ইউ প্রসিড টু ডায়াগনোস, ঠিক আছে? তখন তোমাকে এগুলো লিখতে হবে। ডায়াবেটিস মেলাইটাস আসতে পারে, বা এই যে তোমার এই যে ওরাল পিল খাচ্ছে দীর্ঘদিন থেকে, বা অ্যান্টিবায়োটিক খাচ্ছে, বিভিন্ন ভাবে তোমার কিন্তু প্রবলেম বেশ কোশ্চেন এইভাবে কিন্তু আসে। কিন্তু তোমার কোশ্চেন দেখবা তাহলে বুঝবা, তাহলে তখন তোমার এখান থেকে বুঝবা যে এটা ক্যান্ডিডা আলবিকান এটা ডিউজ করে। তাহলে এই হলো রিস্ক ফ্যাক্টর বা প্রি ডিসিশন ফ্যাক্টর, এই জিনিসগুলো তোমার ভালো করে দেখবা। রিটার্নও ধরা হয়, ভাইভাতেও আসবে, যে কোনো জায়গায়। তারপরে ক্যান্ডিডিয়াসিস, এই যে আমি এতক্ষণ টার্ম বললাম, তাই তো, এটাকে আমি এখন ক্লাসিফাই করি, অথবা বলতে পারি যে প্যাথোজেনিক ইফেক্ট অফ ক্যান্ডিডা আলবিকান, মানে ক্যান্ডিডা আলবিকান কি কি ডিজিজ করতেছে, অথবা ক্যান্ডিডিয়াসিস বলতে আমরা কি কি বুঝি। এই এখন আমি আসবো যে এটাকে আমরা দুইটা হেডলাইনে ভাগ করব। তোমরা আগে জানছো যে কিছু ডিজিজ করে ইমিউনো কম্পিটেন্ট হোস্ট, মানুষের আরেক গেছে বা লোকাল কোনো কারণে ইনজুরি হয়েছে, তখন সেটাকে বলবো ইমিউনো কম্পিটেন্ট হোস্ট। আর ইমিউনো কম্প্রোমাইজড বলতে বোঝাচ্ছে যে তার সিস্টেমিক ইমিউনিটি নাই, তার নাই, তাই তো। যেমন দেখো, ইমিউনো কম্পিটেন্ট হোস্ট কখন হয়, ওরাল ক্যান্ডিডিয়াসিস, ওটাকে আমরা বলি ওরাল থ্রাশ। ওরাল ক্যান্ডিডিয়াসিস কেন হয় আমরা পরে আবারও এটা আসতেছি পরে। ওরাল ক্যান্ডিডিয়াসিস অথবা ওরাল থ্রাশ। তারপরে যদি ভেজাইনাতে হয় তখন সেটাকে বলো ভালভো ভেজাইনাল ক্যান্ডিডিয়াসিস, ওটাকে বলতে পারি মনিলিয়াসিস, ওটাকে আরো একটু বলতে পারি ভেজাইনাল থ্রাশ। এই টার্মগুলো কিন্তু তোমার জানবা। কিন্তু এই যখন তোমার সাপোজ মনিলিয়াসিস বা ভেজাইনাল ক্যান্ডিডিয়াসিস এটা দিতে পারে, অথবা তোমার ভেজাইনাল থ্রাশ দিতে পারে। প্রবলেম বেস কোশ্চেন তোমার বিভিন্ন কারণ ভাবে তোমার আসতে পারে, বা খালি প্রবলেম বেস না, তোমার এমনি কোশ্চেন আসতে পারে, যে কোনো ভাবে কোশ্চেন আসতে পারে। তাহলে এইটা সব ইন্টারট্রিগো, তার মানে হলো স্কিন ফোল্ড। এখানে স্পেলিংটা একটু ভুল আছে, স্কিন ফয়েল না, স্কিন ফোল্ড, এল হবে এখানে, লিখে নাও এখানে স্কিন ফোল্ড ইনফেকশন, ইন্টারট্রিগো এটাকে বলা হয়। তারপর ক্রনিক প্যারোনাইকিয়া, তার মানে নেইল ফোল্ড ইনফেকশন, নেইলে যে এই ফোল্ডিং যেগুলো থাকে সেখানে, নেইলে যে ভাঁজগুলো থাকে সেখানে, সেটাকে বলবো নেইল ফোল্ড ইনফেকশন। আর অনিকোমাইকোসিস, এটাকে বলবো নেইল প্লেট ইনফেকশন, সেটাকে বলবো অনিকোমাইকোসিস। তাহলে একটা হলো মুখে হচ্ছে ওরাল থ্রাশ বা ওরাল ক্যান্ডিডিয়াসিস, তারপর ভেজাইনাতে হচ্ছে ভালভো ভেজাইনাল ক্যান্ডিডিয়াসিস অথবা মনিলিয়াসিস, অথবা বলতেছি ভেজাইনাল থ্রাশ। তারপর স্কিন ফোল্ডে যদি ইনফেকশন করে তাকে বলবো ইন্টারট্রিগো। তারপরে নেইল ফোল্ডে যদি ইনফেকশন করে তাকে বলবো ক্রনিক প্যারোনাইকিয়া। নেইল প্লেটে যদি ইনফেকশন করে তাহলে তাকে বলবো অনিকোমাইকোসিস। তাহলে এই পাঁচটাই কি হলো, যে লোকাল ইমিউনিটি কমে গেছে, তার এমনিতে ইমিউনিটি নাই, ঠিক ঠিক আছে, কিন্তু লোকাল ইমিউনিটি কোনো কারণে কমে গেছে, তখন এগুলো কারণে তোমার হতে পারে। আর ইমিউনো কম্প্রোমাইজড হোস্ট, তার সিস্টেমিক ইমিউনিটি কমে গেছে, তখন কি হতে পারে, ক্রনিক মিউকোকিউটেনিয়াস ক্যান্ডিডিয়াসিস। তারপর হলো সিস্টেমিক ক্যান্ডিডিয়াসিস, এর মধ্যে হলো ইসোফেজাইটিস, তারপরে পালমোনারি ইনফেকশন, ইউটিআই, সিস্টাইটিস, পাইলোনেফ্রাইটিস, মায়োকার্ডিটিস, পেরিটোনাইটিস, ব্যাকটেরিমিয়া, এন্ডোপথালমাইটিস, আর্থ্রাইটিস, অস্টিওমাইলাইটিস, মেনিনজাইটিস, এটসেট্রা। এগুলো থিওরিটিক্যাল, এগুলো কম হয়, তবে কিছু কিছু হয়, যেমন মেনিনজাইটিস এটা হতে পারে, কিন্তু ইসোফেজাইটিস এগুলো হতে পারে, কিন্তু এই পালমোনারি ইনফেকশন এটা হতে পারে, ইউটাইও হয়, এগুলো কিন্তু থিওরিটিক্যালও বলা যাবে না, এগুলো কিন্তু করে, কিন্তু ইমিউনো কম্প্রোমাইজড হলে তখন তার এগুলো হতে পারে। হ্যাঁ, আর তোমরা ওই যে আজকে ঢুকবে নাকি? আচ্ছা, ট্রেনিংটাই তোমরা কি ইয়ে করছো? ট্রেনিংটা তোমার ওই যে গ্রামের কাছে ডাউনলোড করা আছে আমাদের।
রিটেন পরীক্ষা আসে ভাইভাতে ধরা হয়। এখন এসো এই যে ওরাল ক্যান্ডিডেসিস বা ওরাল থ্রাশ, তাই তো? এটা তোমার কিন্তু রিটেন পরীক্ষা আসে ভাইভাতে এগুলো ধরা হয়। ওরাল ক্যান্ডিডেসিস বা ওকে বলবো, আরেকটা বলবো ওরাল থ্রাশ। এটা তো এগুলো তোমার প্রবলেম বেসড কোশ্চেন দেওয়া থাকতে পারে বা এমনি কোশ্চেন দেওয়া থাকতে পারে। তাহলে ওরাল থ্রাশ কখন হয় বা ওরাল ক্যান্ডিডেস কখন হয়? এটা কে করে? ইট কজ ইনফেকশন হয় ইনক্রিজ নাম্বার অফ ইচ সেল ইনভেট দ্য মিউকোজা। আর কোন কারণ হয়? প্রিডিসপোজিং ফ্যাক্টর। এর মধ্যে দেখো ইনফেন্সি অ্যান্ড ওল্ড এজ। ইনফেন্সি অ্যান্ড ওল্ড এজ এই বয়সে কেন হবে? ইনফেন্ট এবং ওল্ড এজে তারা কি করে? মুখ ঠিকমতো পরিষ্কার করে না, তাই তো? পরিষ্কার করে রফিক? ইন ইন করে না। ইনফেন্সি ওল্ড এজ এই সময় তারা মুখ পরিষ্কার ঠিকমতো করে না, ওই কারণে কিন্তু তোমার এই হইতে পারে। ঠিক আছে? তারপরে অনেকের ওই চিলড্রেনে দাঁত উঠতেছে, তখনও তোমার হইতে পারে। বুড়ো বয়সে দাঁত পড়তেছে, তখন হইতে পারে। ঠিক আছে? এগুলো কারণ হয়। কারো ড্রাই মাউথ, অনেকের দেখবা যে ড্রাই মাউথ, শুষ্ক মাউথ বেশি হয়, তখন তাদের ক্ষেত্রে হতে পারে। ডেন্সার যেটা আগে বললাম, রেগুলারলি যদি ক্লিন না করে, হ্যাঁ, ওই একই জিনিস। স্মোকিং, স্মোকিং খাইলেও কিন্তু হয় কিন্তু। তারপরে ইনজুরি টু মাউথ, অনেক ইনজুরি হলো মাউথে, তখন তোমার হতে পারে। তারপরে আয়রন অ্যান্ড আর ভিটামিন বি ডেফিসিয়েন্সি, এগুলো কারণে তোমার হইতে পারে। ঠিক আছে? আয়রন ডেফিসিয়েন্সি হলো হইতে পারে, ভিটামিন বি ডেফিসিয়েন্সি হলো হইতে পারে। তারপর আরেকটা ইম্পর্টেন্ট, ইনহেলড কর্টিকোস্টেরয়েডস ইউজড ইন অ্যাজমা। যখন তোমার হয়তো কেউ যখন তোমার প্র্যাকটিশনার হবা, তখন দেখবা যে যে কর্টিকয়েড ইনহেলার দেওয়া হয়। ইনহেলার দেওয়ার পরে কিন্তু মুখ কিন্তু ঠিক মতো রীতিমতো কিন্তু পরিষ্কার করতে হয়। ঠিক আছে? যদি সেই ওই মুখ গার্ডলিং যদি ঠিক মতো না করে, মুখ পরিষ্কার যদি ঠিক মতো না করে, তাহলে কিন্তু আর কিন্তু এই যে ওরাল থ্রাশ হবে। ঠিক আছে? এগুলো হলো প্রিডিসপোজিং ফ্যাক্টর। এই জিনিসগুলো তোমার পড়বে এগুলো। এটা বললে তাহলে ওরাল ক্যান্সার এই কারণে হচ্ছে। তাহলে বয়স কোনটা? ইনফ্যান্সি এবং ওল্ড এজ। এবং ওই সময় কি যেন হচ্ছে যে তারা ডেন্সার্স ঠিকমতো মুখ পরিষ্কার করে না, তাই তো? এবং ওই তারপরে কারো যদি তোমার যে মাউথ ইনজুরি যদি হয়, ড্রাই মাউথ যদি হয়, তারপরে তোমার আয়রন ডেফিসিয়েন্সি হয়, যদি ভিটামিন বি ডেফিসিয়েন্সি যদি হয়, তাহলে হতে পারে। আর ট্রিটমেন্ট নিতে গিয়ে একটা হতে পারে, সেটা হলো কর্টিকোস্টেরয়েড ইনহেলার যদি কারো কেউ নেয়, যেমন ব্রঙ্কিয়াল অ্যাসবেস্টস নেয়, তখন মুখ পরিষ্কার না করে তখন হবে। এগুলো হলো প্রিডিসপোজিং ফ্যাক্টর। তারপরে হলো, এরপরে এসো ভালভো ভ্যাজানাল ক্যান্ডিডিয়াসিস অথবা মনোলিসিস অথবা ভ্যাজানাল ফ্লাশ। তাহলে এটা ডিফাইন কিভাবে করবো? ইট ইজ এ ইস্ট ইনফেকশন অফ দ্য ভালভা অ্যান্ড ভ্যাজাইনা। ঠিক আছে? আচ্ছা। এবং এই সময় তোমার সিমটমটা কেমন হবে দেখো। ইন এ ফিউ ওমেন vaginal candidiasis cause a heavy white card-like vaginal discharge. White card-like vaginal discharge, a burning sensation in the vagina and vulva, or EC rash. তার তিনটা জিনিস থাকবে। ফার্স্টে কেমন হবে? হোয়াইট কার্ড লাইক ভেজানাল ডিসচার্জ, হোয়াইট কার্ড লাইক ভেজানাল ডিসচার্জ। ঠিক আছে? তারপরে সেখানে আবার চুলকাবে, চুলকে চুলকে একটু র্যাশ হবে। তারপরে চুলকানোর পরে কি একটু ওখানে বার্নিং, জ্বালাফাড়া করবে। এই তিনটা জিনিস নিয়ে তোমার হলো ভেজানাল থ্রাশ। এখন তোমরা অলরেডি কিন্তু প্যারাসাইটোলজিতে পড়েছো, তোমার ভ্যাজানাল ডিসচার্জ আরেকটা কারণ হয়। কোনটাতে বলো তো? প্যারাসাইটে পড়েছো। এই তো, কি কেউ পড়েনি তার মানে? হ্যালো রফিক, হ্যালো, জি স্যার। আচ্ছা। তো তাহলে কি কারণে? প্রোটোজোয়ার মধ্যে হলো তোমার হলো এই যে জিয়াডিয়া, জিয়াডিয়া পড়নি? জিয়াডিয়ার কারণে কি হয় না? ও সরি, জিয়াডিয়া তো না, তোমার ওই যে ট্রাইকোমোনাসিস, ট্রাইকোমোনাসিস ওইখানে তোমার ডিসচার্জ হয়। ঠিক আছে?
তাহলে তোমার আমরা কিন্তু পরীক্ষায় ভাইভাতে জিজ্ঞাসা করি যে হয় ডিসচার্জ ডিসচার্জ হলো তোমার কি কি কারণ হয়। হ্যাঁ, একটা হলো ক্যান্ডিডিয়াসিস, আরেকটা হলো তোমার ট্রাইকোমোনায়াসিস। এবং এটা ডিফারেন্সিয়েট কিভাবে করবো, একটা তোমার সিমটম সাইন সিমটম একটা বলবা, তারপরে তোমার মাইক্রোস্কোপিক এক্সামিন করে কি পাবো, মাইক্রোস্কোপে আমি পরে ফাইন্ডিংস আসছে। তাহলে এটা এটা একটা ভাইবা কোশ্চেন হয়ে গেল তোমাদের। হ্যাঁ, আচ্ছা, প্রিডিসপোজিং ফ্যাক্টর কি কি দেখো। প্রেগনেন্সি, এই সময় তোমার পিএইচ চেঞ্জ হয়, হরমোনাল চেঞ্জ হয়, এই কারণে এই সময় তোমার হতে পারে। ঠিক আছে, তারপরে এই যে আগেই বললাম যে এ কোর্স অফ ব্রড স্পেক্ট্রাম অ্যান্টিবায়োটিক টেট্রাসাইক্লিন, এই যে ব্রড ডায়াবেটিস মেলাইটাস, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া এবং ইমিউনোডেফিসিয়েন্সি। মোটামুটি কিন্তু ওই প্রথম যে আমি এটা বললাম প্রিডিসপোজিং ফ্যাক্টর বললাম, মোটামুটি মিল আছে কিন্তু। ঠিক আছে, এই জিনিসগুলো পড়লে তোমার অতটা কঠিন মনে হবে না। তাহলে এই জিনিসটা কিন্তু তোমাদের প্রবলেম বেসড কোশ্চেন কিন্তু তোমাদের আসে। এটা জানতে হবে, এগুলো ভাইবার জন্য জানতে হবে, এই জন্য এই ট্রেনের জন্য জানতে হবে। তাহলে একটা হলো প্রেগনেন্সি হয়, তারপরে ব্রড স্পেক্ট্রাম অ্যান্টিবায়োটিক যদি দীর্ঘদিন ধরে খাই, ওরাল কন্ট্রাসেপটিভ খাইলে হতে পারে। হ্যাঁ, বলো। আজকে এরপরে দেখো আমরা ল্যাব ডায়াগনোসিস আমরা কিভাবে করবো, ক্যান্ডিডিয়াসিস ল্যাব ডায়াগনোসিস, এটাও তোমার ভাইবা বলো বা রিটেন বলো, এগুলো ভালো করে জানতে হবে। প্রথম আমরা কি করব, স্পেসিমেন কালেকশন করব, তারপরে করব কি মাইক্রোস্কোপিক এক্সামিন করব, এরপরে করব কালচার করব। আর আর যে আরেকটা করি জার্ম টিউব টেস্ট, এটা করি, আরেকটা করি হলো এই কয়েকটা আমরা করি। এখন স্পেসিমেন যে আমরা কালেকশন করব, এটা কি করব, এটা যেহেতু অনেক ডিজিজ করে, এই জন্য প্রথমে বলতে হবে ডিপেন্ডস আপন দ্য সাইট অফ ইনফেকশন, তাই তো। এখন যদি ওরাল থার্ড যদি হয়, তাহলে করবে কি ময়েস্ট সব ফ্রম দ্য লেশন ইন কেস অফ ওরাল অর ভেজানাল থ্রাশ। ঠিক আছে, মুখে যদি হয় তাহলে সেখান থেকে সোয়াবিং করে আমরা নেব। তারপরে স্কিনে যদি ইনফেকশন হয়, কিউটিনিয়াস ইনফেকশন হয়, তাহলে স্কিন স্ক্র্যাপিং করে আমরা নেব। তারপরে যদি নেইলে যদি ইনফেকশন হয়, তাহলে নেইল ক্লিপিং করে নেব, যেটা আমরা ডার্মেটোফাইটে আমরা পড়েছি, তাই তো। যদি লাংসে ইনফেকশন করে তাহলে তাহলে আমরা নেব স্পুটাম। যদি তোমার সিস্টাইটিস করে, সিস্টাইটিস মানে কি ব্লাডার ইনফেকশন করে, তাই তো, তাহলে আমরা নেব ইউরিন নেব। হ্যাঁ, এই হয় আমরা স্যাম্পল কালেকশন করব। তারপর আমরা কি করব, মাইক্রোস্কোপে এক্সামিন করব। মাইক্রোস্কোপে এক্সামিন করব, দুইটাই করব, একটা হলো হোয়াইট ফিল্ম করতে পারি, আর একটা হলো গ্রাম স্টিম করতে পারি। হোয়াইট ফিল্ম মানে হলো কি, ওই যেটা তুমি স্যাম্পল নিলা, ওর সঙ্গে জাস্ট একটু ডিস্টিল ওয়াটার বা নর্মাল স্যালাইন একটু মিক্সড করলা। হ্যাঁ, করে ওটা আমরা স্লাইড এনে ডাইরেক্ট এক্সামিন করবো, এটা হলো হোয়াইট ফিল্ম। এটা কোনো স্টেন করবো না। এটা করবো কি, তাহলে নর্মাল স্যালাইন আমরা মিক্সড করে, হ্যাঁ, নর্মাল স্যালাইন মিক্সড করে ওটা আমরা ডাইরেক্টলি মাইক্রোস্কোপে দেখবো। আরেকটা করবো গ্রাম স্টেনিং, তাই তো। এখন যদি করি তাহলে আমরা কি হবো, সিঙ্গেল সেল অর বার্ডিং ইস্ট মে বি ফাউন্ড ইন প্লেন্টি। আর গ্রাম স্টেনিং যদি করি, তাহলে তুমি একটাই জানবা যে ক্যানাডা ইজ এ স্ট্রংলি গ্রাম পজিটিভ অর্গানিজম। শুধু ফাঙ্গাসের মধ্যে একটাই পজিটিভ, সেটা হলো ক্যান্ডিডা, স্ট্রংলি গ্রাম পজিটিভ অর্গানিজম। আর মরফোলজি কেমন, সিঙ্গেল সেল অর বার্ডিং ইস্ট লাইক সেল পাওয়া যাবে। ঠিক আছে, কালচার করবো কোথায়, সেভারেল ডেক্সট্রোজাগার মিডিয়া। ঠিক আছে, এবং এটা জাস্ট তোমার ওই যে ব্যাকটেরিয়ার মতোই। এবং এই জন্য দেখো কালচার ইজ ডান অন সেভারেল ডেক্সট্রোজাগার মিডিয়া at 37 degrees Celsius for 24 to 48 hours. ডার্মেটোফাইট আমরা বলছি কি, ওখানে কি রুম টেম্পারেচারে করতাম, তাই তো।
এবং অ্যাটলিস্ট কি 1 সপ্তাহ লাগে, এবং আমরা 3 সপ্তাহ পর্যন্ত আমরা রাখতাম, তাই না? কিন্তু এখানে কিন্তু কম সময় লাগতেছে। দেখো এখানে আমরা ওই ব্যাকটেরিয়ার মতোই, ক্যান্ডিডার ব্যাকটেরিয়ার সঙ্গে অনেক মিল আছে। এই জন্য এটা করবো কি, রুম টেম্পারেচার পারবো না, কত টেম্পারেচার, কত 37°C, এবং কখন রাখবো, 24 থেকে 48 ঘন্টা, মানে 1 থেকে 2 দিন, 1.5 দিন রাখলেই গ্রো করবে। আবার এটা ব্লাড এগারো মিডিয়াতেও এটা গ্রো করে, ব্লাড এগারো মিডিয়া এটাতেও গ্রো করে, অন্য ফাঙ্গাস গ্রো করে না। আর এটা একটা গ্রো করলাম, করে আমরা পাবো কি, কলোনি কেমন হবে, ক্রিম কালার্ড কলোনি আসবে, ইয়েলোইশ, তাই তো, ক্রিম কালার্ড কলোনি আসবে। হ্যাঁ, ঠিক আছে, ক্রিম ক্রিম যেমন ঠিক ওইরকম, ইয়েলো ঠিক বলবো না, ক্রিম কালার্ড কলোনি। এবং স্টেফিলোকক্কাসের মতোই মনে হয়। ওটা যখন মাইক্রোস্কোপে যেমন দেখবো, তখন বার্ডিং ইস্ট উইথ অর উইদাউট সিডোহাইপি, বার্ডিং ইস্টও পাইতে পারি, এর সঙ্গে ইস্টও সিডোহাইপি পাইতে পারি, নাও পাইতে পারি। এখানে আমরা ফিগারটা দেখো তো, এই দেখো, এই যে এগুলো হলো তোমার সিডোহাইপি, এই যে এটা হলো বার্ডিং ইস্ট, তাই তো, একটা সেল, এই যে এটা হলো ডটার সেল, আর এটা হলো এটা মাদার সেল, আর এটা বার্ড, তাই তো, এটা হলো ডটার সেল, তাই তো, এটাকে বলো বার্ডিং ইস্ট। আর যখন এই যে ডটার সেল থেকে মাদার সেল যখন সেপারেট হয়, মানে দেখো একটা সেল ওখানে ইলংগেশন হয়ে গেছে, হয়নি, এখানে ইলংগেশন হয়ে গেছে, তাই তো, ইলংগেশন হয়নি, দেখো এটাও দেখো ইলংগেশন হয়ে গেছে, ইলংগেশন হয়, দেখো কতটা হাইফির মতো হয়ে গেছে, এটাকে বলবো আমরা সিডো হাইফি, এই ধরনের আমরা পাই, ঠিক আছে। তো মেইনলি এই যে বার্ডিং ইস্ট এটাই পাই, আর কিছু কিছু ক্ষেত্রে আমরা সিডো হাইফি পাইতে পারি, তো এই ধরনের আমরা পাই। তাহলে ফিগার গুলো তোমরা দেখে নিও, তোমাদের বইতেও দেওয়া আছে, এই যে ছোট ল্যান্ড যেটা ওয়ারেন লেভিনসন, এটাতেও দেখতে পারো। তারপর আরেকটা হলো জাম টিউব টেস্ট, এটা কিন্তু তোমাদের আমরা ভাইভাতে ধরি না, এটা আসবে তোমাদের রিটেন পরীক্ষায় অনেক সময় আসে, জাম টিউব টেস্ট, এটা রিটেন পরীক্ষা আসে। এটা কি, জাম টিউব টেস্ট ডান টু ডিফারেন্সিয়েট ক্যান্ডিডা অ্যালবিকান ফ্রম ক্যান্ডিডা ট্রপিক্যালিস। হ্যাঁ, এই দুটা মোটামুটি অ্যাক্সিয়াম, তো এই জন্য এই দুটা সেপারেট করার জন্য আমরা এই জাম টিউব টেস্ট করা হয়। তাহলে এটা ইন্ডিকেশন কি, জাম টিউব টেস্ট ডান টু ডিফারেন্সিয়েট ক্যান্ডিডা অ্যালবিকান ফ্রম ক্যান্ডিডা ট্রপিক্যালিস। হ্যাঁ, আচ্ছা, প্রসিডিউর কি, প্রসিডিউর হলো হিউম্যান সেরাম নেব 0.5 ml, একটা টেস্ট টিউবে আমরা নেব 0.5 ml হিউম্যান সেরাম নিলাম, ওর মধ্যে আমরা কি করব, সামান্য কালচার, ওই কালচার যে করলাম, কালচার থেকে কিছু অর্গানিজম ওই যে আমরা টেস্ট টিউবে আমরা নিলাম, নেওয়ার পরে আমরা ইনকিউবেটরে রাখবো 37°C 3 ঘন্টা রাখবো। তারপরে ওই যে ওইখান থেকে বাইরে করে ওই টেস্ট টিউবতে 1 ড্রপ ওই যে সেরাম নিয়ে ওটা গ্লাস স্লাইডে রেখে আমরা মাইক্রোস্কোপে এক্সামিন করবো। করলে ফাইনেস কি হবে, ইন কেস অফ ক্যান্ডিডা অ্যালবিকান টিউব লাইক আউটগ্রোথ অফ ইস্ট ফাউন্ড, টিউবের মতো আউটগ্রোথ পাওয়া যাবে। এই যেমন তোমার দেখো এখানে যে পরের ফিগারটা দেখো, এটা কিন্তু তোমার হলো ক্যান্ডিডা, এটা মূল, এখান থেকে দেখো টিউবের মতো দেখো একটা আউটগ্রোথ হয়ে গেছে। হ্যাঁ, এবং একটা জার্মের মতো হয়ে গেছে না, স্পার্মের মতো হয়ে গেছে, জার্মের মতো হয়ে গেছে, ঠিক আছে, এটাকে বলা হয় জাম টিউব টেস্ট। যেমন এখানে ফিগারটা এই যে এটা জাম টিউব, দেখো তো এখানে আরো ভালো বোঝা যাচ্ছে না, এই যেগুলো এগুলো হলো জাম টিউব। তাহলে কিভাবে করি আবারও বলি, 0.5 ml হিউম্যান সেরাম ইজ প্যাকেড ইন এ টেস্ট টিউব, তারপরে কি টু হুইচ স্মল পোর্শন অফ কালচার গ্রোথ ইজ ট্রান্সফার। তাহলে টেস্ট টিউবে আমরা 0.5 ml হিউম্যান সেরাম দিলাম, আর কিছু কালচার গ্রোথ আমরা মিক্সড করলাম, করে it is then incubated at 37°C for 3 hours, ইনকিউবেশন করলাম, করে তারপর কি করব, ওইখান থেকে 1 ড্রপ সেরাম স্ট্যাকেন অনেক লাস্ট সাইড, তারপর কাভার স্লিপ দিয়ে কাভার ওখানে রাখে, এক্সামিন আন্ডার মাইক্রোস্কোপ,
মাইক্রোস্কোপ এক্সামিন করলাম, করলে কি পাবো? এই ক্যানারিয়া অ্যালবিকানের ক্ষেত্রে টিউব লাইক আউটগ্রোথ অফ ইটস ফাউন্ড, কিন্তু ট্রপিক্যালিস ক্ষেত্রে, ট্রপিক্যালি যদি হয় সেখানে পাবো না কেন? তাহলে আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো। তাহলে প্রথম হলো ইন্ডিকেশন, তার প্রসিডিউর এবং ফাইন্ডিং, এটাই হলো জাম টিউব টেস্ট। আমরা রিটেনে এটা তোমাদের জন্য পড়তে হবে, ভাইভাতে আমরা ধরবো না। তাহলে তোমাদের অপরচুনিটি ফাঙ্গাসের মধ্যে এই ক্যানাডিয়া অ্যালবিকান, এটা ভাইভাতে ইনভ্যারিয়েবলি ধরা হয় এবং রিটেনও ইনভ্যারিয়েবলি আসে, প্রায় আসে, প্রায়। এরপর এসো ক্রিপ্টোকক্কাস নিওফরমেন্স। ক্রিপ্টোকক্কাস নিওফরমেন্স এটা মাঝে মাঝে পরীক্ষায় আসে, ভাইভাতে ধরা হয়। আমি কিন্তু আগে বলছি যে ফাঙ্গাস গ্রাম পজিটিভের মধ্যে কোনটা বললাম? ক্যানাডিয়া অ্যালবিকান একটাই। আর এই যে ক্যাপসুলেটেড তোমার ফাঙ্গাস একটাই হলো, সেটা হলো ক্রিপ্টোকক্কাস নিওফরমেন্স। এটাই তোমার হলো হোয়াইট ক্যাপসুল থাকে, এই জন্য এটা দেখো, এটার মরফোলজি কেমন? ওভাল বার্ডিং ইস্ট সারাউন্ডেড বাই হোয়াইট পলিস্যাকারাইড ক্যাপসুল। এই জিনিসটা খেয়াল রাখবা। এইখানে দেখো, এই যে এটা হলো ক্যাপসুল আর ভিতরে দেখো ফাঙ্গাস। হ্যাঁ, তাহলে এটা হলো হোয়াইট ক্যাপসুল। এটা খেয়াল রাখো। তাহলে ওভাল বার্ডিং ইস্ট, ওভালও হইতে পারে, এই যে ওভালও হইতে পারে অথবা বার্ডিং ইস্ট হইতে পারে, সারাউন্ডেড বাই হোয়াইট পলিস্যাকারাইড ক্যাপসুল। ঠিক আছে? এটা ট্রান্সমিশন কিভাবে হয়? ট্রান্সমিশন কিভাবে হয়? এই যে আমরা ওই যে বাড়িতে কবুতর পুষি না? কবুতর পোষে কারা? কবুতর পালে কারা? ব্যবসায়িক ক্ষেত্রে কম পালা হয়, তাই না? ব্যবসায়িক ক্ষেত্রে এখন হচ্ছে, কিছু কিছু জায়গায় হয়। আবার আগেকার যুগে কিন্তু এই তোমার এই যে যারা ধনী ব্যক্তি, তারা কিন্তু আভিজাত্য বজায় রাখার জন্য কিন্তু ওই যে কবুতর পালতো, তাই না? দেখবা যে যাদের গ্রামের বাড়ি তারা দেখবা, বা তোমার এই ফুটবল স্টেডিয়াম দেখবা, সেখানে দেখবা যে এই যে কবুতর কিন্তু ওখানে বাসা বাঁধে। ওইখানে দেখবা যে বাসা করেছে এবং খাবার খাবার কবুতরের খাবার দেখি ধান, তারপরে সরিষার দানা, এগুলো চাল টাল এগুলো খায়, তাই তো? প্রচুর খাবার দিতে হয়। আবার ওই যে উপরে বাসা আছে, এখন ওরা করে কি? পায়খানা করে, তাই তো? ডিফিকেট করলে কি হবে? উপরে যে বাসা থাকে তাহলে কি হবে? নিচে থাকবে, পড়ে যাবে না? নিচে পড়বে তো। নিচে পড়লো, ওখানে দেখবা যে তোমার অনেকগুলো তোমার যে ফিকাল ম্যাটার থাকবে। এখন ওই ফিকাল ম্যাটার থাকলো কোনো কারণে যখন ঝাড়ু দেবে বা তোমার যে বাতাসে যখন উড়বে, তখন সেখানে করে কি? ওই যে ফিকাল ম্যাটারের মধ্যে ওখানে তোমার অর্গানিজম থাকে। এই অর্গানিজমটা তখন ইনহেলেশনের মাধ্যমে কারো শরীরে বডিতে যে প্রবেশ করে, তাহলে তোমার এই যে অর্গানিজম ভিতরে আমাদের বডিতে প্রবেশ করবে। এটা হলো মোট অফ কাজ। দেখো, দিস ইস্ট occurs wildly in nature and grows abundantly in soil containing bird, especially pigeon stuffing. তাহলে এটা হলো সোর্স হলো বার্ড ড্রপিংস, স্পেশালি বেশ করে পিজিয়ন ড্রপিং। This yeast occurs widely in nature and grows abundantly in soil containing birds, especially pigeon droppings. Human infection results from inhalation of the organism. There is no human to human transmission এবং ইন্ডাস্ট্রি ঘটনা কি the birds are not infected. পাখির কিন্তু অসুখ হচ্ছে না, হচ্ছে, এবং হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশন হচ্ছে না। ঠিক আছে? তাহলে হচ্ছে কি হবে? যে কবুতরের বাসা উপরে আছে বা কোনো পাখির বাসা উপরে আছে, তাই তো? কাছে আছে বা স্টেডিয়ামে আছে, যেখানে যে কারণে হোক না কেন আছে, নিচে তারা ডিফিকেট করতেছে, সেখানে জড়ো হচ্ছে এবং সেখানে অর্গানিজম গ্রো করে। এখন এই অর্গানিজম গ্রো করলো সেখানে, তখন হলো কি? ওখানে যদি ঝাড়ু দেয় বা কোনো কারণে বাতাস ছুটলো, তখন যদি অর্গানিজম ফিকাল ম্যাটার যদি তোমার ছড়িয়ে যায়, তাহলে ওখান থেকে অর্গানিজম কি বাতাসের সঙ্গে মিশে যাবে এবং ইনহেলেশনের মাধ্যমে একজনের আরেকজনের বডিতে প্রবেশ করবে। বডিতে যখন প্রবেশ করলো, তখনই
ডিসটা হতে পারে। এটাই তোমার মোড অফ ট্রান্সমিশন, অবশ্যই ভালো করে পড়বা ভাইবা রিটেন। ডিজিজ কি করে, ওভারঅল টার্মটাকে Meningitis. বলি, ওভারঅল টার্মটাকে প্রথমে বলতে হবে ক্রিপ্টোকক্কোসিস। ক্রিপ্টোককাস থেকে ক্রিপ্টোকক্কোসিস। এই ক্রিপ্টোককাসের মধ্যে আরো অনেক ডিজিজ থাকতে পারে, এর মধ্যে মেইনলি করে হলো ক্রিপ্টোকক্কাল মেনিনজাইটিস। তাহলে ক্রিপ্টোকক্কোসিস স্পেশালি ক্রিপ্টোকক্কাল মেনিনজাইটিস এটা করে, তখন করে এটা হলো অপরচুনিস্টিক ফাঙ্গাস, তাই তো? নর্মালি করে না, কিন্তু যখন হোল ডিফেন্স সিস্টেমিক হোল ডিফেন্স যখন কমে যায় তখন এটা হয়। এই যেমন হলো এইডস পেশেন্ট হতে পারে। The cryptococcosis is the most common life-threatening fungal disease in AIDS patient. ফাঙ্গাস আরেকটা, এইডস আরেকটা হয় তোমরা জানছো কোনটা? একটা ক্যানিডা, Candida albicans. তারপর ক্রিপ্টোকক্কাস, আরেকটা কি করে, আরেকটা আছে খুব করে নিউমো সিস্টাইটিস রবেসি, ওইটা, ওটা এইডস এ খুবই হয়। এখন এই যে প্যাথোজেনেসিস এবং ক্লিনিক ফাইন্ডিংস, এটাও তোমার রিটেন আসে কিভাবে করে। অলরেডি তোমার মোড অফ ইনফেকশন অলরেডি জানছো। এখানে দেখো, ম্যান গেটস ইনফেকশন বাই ইনহেলেশন অ্যান্ড কজেস লাং ইনফেকশন। তাহলে ইনহেলেশনের মাধ্যমে বডিতে প্রবেশ করলো এবং প্রথম চলে গেল কি লাংস চলে গেল, সেখানে লাংস থেকে ইনফেকশন করলো। লাং ইনফেকশন ইজ হ্যাপেন অ্যাসিম্পটোমেটিক ইন মোস্ট অফ দ্য কেসেস। ঠিক আছে, লাং ইনফেকশন মোস্ট অফ দ্য কেসেস অ্যাসিম্পটোমেটিক, তবে কিছু ক্ষেত্রে করতে পারে মে প্রডিউস নিউমোনিয়া, নিউমোনিয়া করতে পারে। ঠিক আছে, তারপরে কি করতে পারে, দিস আওয়ার্স মেইনলি ইন পেশেন্টস উইথ reduced cell mediated immunity, especially AIDS patients, in whom the organism disseminates to the central nervous system, that means meningitis and other organs. তাহলে এটাই হলো যে প্রথম তোমার ইনহেলেশনের মাধ্যমে আমাদের বডিতে প্রবেশ করলো, চলে গেল লাংস, সেখানে লাংস ইনফেকশন করলো এবং থাকবে, আবার কিছু ক্ষেত্রে করবে নিউমোনিয়া। ঠিক আছে, আবার যদি তোমার এ বন্ধ হলো, আবার যদি তোমার যদি কোনো কারণে কোনো পেশেন্ট যদি ইমিউনো কম্প্রোমাইজড হয়, সেটা সেল মেডিয়েটেড ইমিউনিটি হতে পারে হতে পারে বা সিস্টেমিক ইমিউনিটি কমে গেল, যেমন এইডস পেশেন্ট, সেক্ষেত্রে হলো কি অসুখটা লাংস থেকে তখন সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এবং অন্য অর্গানে চলে যেতে পারে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে গেলে হতে পারে মেনিনজাইটিস। তাহলে এই জন্য বলা হচ্ছে এটা কি লাংস করতে পারে ইনফেকশন এবং নার্ভাস সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইনফেক্ট করতে পারে। এই জন্য ওভারঅল টার্মসটাকে বলবো ক্রিপ্টোকক্কোসিস, তারপরে মেইনলি করে হলো মেনিনজাইটিস। তাহলে এই হলো প্যাথোজেনেসিস। আমরা ল্যাব ডায়াগনোস কিভাবে করবো, বেশ করে ল্যাব ডায়াগনোস করবো তোমার যে যখন মেনিনজাইটিস ক্ষেত্রে আমরা এক্ষেত্রে করবো, Cerebrospinal fluid. নিলে স্পেশন অবশ্যই নেবো, সিএসএফ নেবো। তারপর মাইক্রোস্কোপে আমরা করব, এখানে করব একটা হোয়াইট ফিল্ম করব আর একটা ইন্ডিয়া ইঙ্ক প্রিপারেশন। হোয়াইট ফিল্মটা কি, এখানে সিএসএফ নিলাম, এখানে কিছুই মিক্স করতে হবে না, এখানে জাস্ট খালি স্লাইডে নিয়ে আমি মাইক্রোস্কোপে এক্সামিন করবো। ঠিক আছে, কোনো স্টেনিং করতে হবে না, করলে আমি কি পাবো, রাউন্ড ইস্ট অর বার্ডিং ইস্ট সেলস আর ফাউন্ড। ঠিক আছে, যেহেতু এটা ইস্ট, তাহলে ইস্ট এটা হলো রাউন্ড হতে পারে অথবা বার্ডিং ইস্ট, যেটা মরফোলজি তোমরা জানছো, তাহলে সেটা পাইতে পারি। আর আরেকটা করব, যেহেতু তোমরা জানছো এটা হোয়াইট ক্যাপসুল, হোয়াইট ক্যাপসুল, যেমন তোমার যে স্টেপ্টোককাস নিউমোনি, তারপরে ক্লেফলা নিউমোনি, যেগুলোতে ক্যাপসুল থাকে সেগুলো তো আমরা কি করি, ওই তোমরা জানছো না কোয়েলাঙ্গারে, আরেকটা বলা হয় ইন্ডিয়ান প্রিপারেশন, একই জিনিসই। এখানে যেহেতু ক্যাপসুল আছে, এখানে করবো ইন্ডিয়া একটা তোমার রিয়েজেন্ট পাওয়া যায়, নাম হলো ইন্ডিয়া ইঙ্ক পাওয়া যায়, আরো অনেক ধরনের পাওয়া যায়। এগুলো তোমার করবো কি অর্গানিজের সঙ্গে মিক্সড করবো, এই যে এটা করলে হবে কি ওটা তখন ডিফিউশন হয় এই যে ক্যাপসুল এবং সেল ওয়ালের মাঝখানে। বাইরে কি থাকে কি ক্যাপসুল, তাই তো, তারপর তো সেল ওয়াল, তাই তো। এরা করবে কি সেল ওয়াল এবং ক্যাপসুল এর মাঝে তোমার অ্যাকোমোডেট হবে, হইলে কি ক্যাপসুল সোয়েলিং হবে, এটাকে বলা হয় কোয়েলিং রিঅ্যাকশন। এই জিনিসটা আমরা করি, ইন্ডিয়া ইঙ্ক প্রিপারেশন করা হয় ক্যাপসুল ভিজিবল। এই হলো মাইক্রোস্কোপ এক্সামিন। আর কি করতে পারি, কালচার করতে পারি, এটাও আমরা কিন্তু ওই যে ইয়ের মতোই
ক্যানিডার মতোই, ক্যানিডা অ্যালবিকানের মতোই এটাও আমরা করি। সিলেক্টিভ মিডিয়া হলো সেভারাল এক্সপোজার মিডিয়া এইচডিএ, এবং ইনকিউবেশন কত করব 2 to 3 days। এটাও কিন্তু ওই একই রকম, কিন্তু 2 থেকে 3 দিন ইনকিউবেশন করব, আর টেম্পারেচার 37°C। তারপর আমরা পাবো কি কলোনি, তখন দেবো কি রাউন্ড মিউকোয়েট কলোনি, ব্যাকটেরিয়ার মধ্যে পাওয়া যায় রাউন্ড মিউকোয়েট কলোনি। ওটা আবার কলোনি আমি মরফর ফাইনিস আবার ওটা কিভাবে করবো, কনফার্ম কিভাবে করবো, মাইক্রোস্কোপ এক্সামিন করবো, করে কি করব ওভাল বার্নিং ইস্ট লাইক সেলস পাবো। হ্যাঁ, আর ওটা আরো কনফার্ম করার জন্য বায়োকেমিক্যাল টেস্ট করব, ইউডিএস টেস্ট করব। ইউডিএস টেস্ট করলে ইউডিএস পজিটিভ, তার মানে এটা ইউডিএস এনজাইম তৈরি করে। ঠিক আছে, শুধু এইটুকু খালি জানে রাখো। আর আরেকটা আমরা করব, তোমার মোটামুটি এইটুকুই খালি জানা রাখো। এটা তোমাদের রিটেনে আসে, ভাইভাতে ধরা হয়। ঠিক আছে, এটা তোমরা ভালো করে জানা রাখো। তাহলে ক্রিপ্টোকল এটা হলো। এরপরে এসে হলো আরেকটা পর্ব। তাহলে ওটা তোমার কিন্তু মিল থাকলো, কিন্তু এই ক্যানিডা অ্যালবিকান এবং ক্রিপ্টোকল নিওফর্মেস মোটামুটি কিন্তু সেম, খালি মোড অফ ট্রান্সমিশনটা ভিন্ন, ডিশটা ভিন্ন। এখন এরপরে এসো সিস্টেমিক ফাঙ্গাল ইনফেকশন। এখন আমরা জিজ্ঞাসা করব যে তুমি বলো যে সিস্টেমিক ফাঙ্গাস কি কি আছে। Brasiliensis, Porphyridids, হ্যাঁ, এই যে একটা। আর যদি বলি ডায়মরফিক ফাঙ্গাস কি কি আছে, সেম। তাহলে খেয়াল রাখবে এটাই যে সিস্টেমিক ফাঙ্গাস, তারপরে ডিপ ফাঙ্গাস, তারপর হলো তোমার হলো ডায়মন্ড ফাঙ্গাস, এক্সাম্পল কিন্তু সেম। কিন্তু এর মধ্যে আমরা শুধু একটাই পড়বো, হলো হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম। হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম, এই সিস্টেমিক ফাঙ্গাস যেগুলো আছে সেগুলোর একটা কমন প্রপার্টি আছে। ওই আগে বললাম যে এগুলো থার্মালি ডাইমরফিক, তার মানে হলো যখন টেম্পারেচার চেঞ্জ হয়, যে 20 রুম টেম্পারেচার অথবা 25°C, এতে হবে কি মোল্ড আকারে তারা কি ইয়ে হবে, তাই তো, গ্রো করবে। আর যদি বডি টেম্পারেচার অথবা 37°C যদি গ্রো করে তাহলে সেটাকে yeast হিসেবে এই জন্য এটাকে বলা হচ্ছে ডাইমরফিক। dimorphic, এরা হলো থার্মাল ডাইমরফিক, যেমন ইস্ট at body temperature that means 37°C, and mold, এই যে মোল্ড বা স্পেলিংটা ভুল আছে, MOULD, mold in the soil at room temperature or 25°C। ঠিক আছে, তারপরে ইনফেকশন অকার্স ভায়া রেসপিরেটরি রুট। ওই আগে যেমন ক্রিপ্টোকস নিওফর্ম যেমন ঠিক ওই রকম ভাবে হয়। ইনহেলেশন অফ স্পোর, এখানে আবার স্পোর অর্গানিজম নয়, এখানে স্পোর যদি ইনহেলেশন কেউ করে তাহলে এখানে হতে পারে। ইনফেকশন অকার্স উইথ ভায়া রেসপিরেটরি, ইনহেলেশন অফ স্পোর যদি হয়। এবং ইনফেকশন সাধারণত করে প্রাইমারি সাইট অফ ইনফেকশন ইজ দ্য লাং, the fungus may remain localized there or disseminate to other sites। তারপরে this fungi can infect and cause disease in immunocompetent individual, তার মানে they are true pathogen। তাহলে একটা হলো তার ডাইমোরিক ফাঙ্গাস, আরেকটা হলো কি রেসপিরেটরি রুটের মাধ্যমে স্পোর যদি প্রবেশ করে তাহলে অসুখ ডিজিজ হবে। এবং ডিজিজ মেইনলি কোথায় করে, লাংস কে করে, তবে লাংস থেকেও অন্য অর্গানে তারা যাইতে পারে। ঠিক আছে, আবার এবং এরা মেইনলি এরা কিন্তু ইমিউনোকম্পিটেন্ট ইন্ডিভিজুয়াল, এখানে তোমার ডিজিজ করে, এই জন্য তাদেরকে বলা হয় কি ট্রু প্যাথোজেন। এই চারটা তোমার কমন ক্যারেক্টারিস্টিক। এগুলো আমরা অত ভাইভাতে ধরি না, ওই ক্রিপ্টোককাস মধ্যে আমরা ভাইভাতে বেশি ধরি। এগুলো সাধারণত পরীক্ষা রিটেন যদি আসে তাহলে রিটেনের ওইভাবে তোমরা ইয়ে করিও, প্রস্তুতি নিও। হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম, এটা সাধারণত ডিজিজ কি করে, হিস্টোপ্লাজমোসিস, যেমন ক্রিপ্টোককাসের মতোই হিস্টোপ্লাজমোসিস। এই ডিজিজ খেয়াল রাখার জন্য এইভাবে একটা খেয়াল রাখবা। তোমাদেরকে একটা জিনিস আমি বলাইনি যে ফাঙ্গাল স্পোর, ফাঙ্গাল টক্সিন পড়াইনি আমি, কিন্তু
ফাঙ্গাল টক্সিনটা ওটা কিন্তু ভাইবাতেও কিছু ক্ষেত্রে ধরা হয় বা অত ধরা হয় না, কিন্তু রিটেনে মাঝে মাঝে আসে ফাঙ্গাল টক্সিন। যেমন আলফা আলফা আফলাটক্সিন, আলফা না আফলাটক্সিন। তোমরা ওই ইয়েতে পড়ে নেবা, এই যে ল্যান্ডের মেড বাই ওয়ারেন লেভিনসন, যেটা ছোট, যেটা তোমার পড়ো, ওটাই তো মেইনলি পড়ো, তাই তো? ওই যে বইটা তোমরা স্পষ্ট করে ভালো করে দেওয়া আছে, ওইখানে তোমরা পড়বা এটা। আমরা ভাইবার ধরবো না, কিন্তু রিটেনে তোমরা ওটা পড়বা রিটেনের জন্য। ফাঙ্গাল টক্সিন। এবং এইখানে দেখো এই যে প্যাথোজেনেসিস কে করে ডিউস করে। Histoplasma capsulatum grows in soil containing feces of birds, chicken, and bat. They grow from and produce spore. Man is infected by inhalation of this spore. In the alveoli, the fungus are engulfed by macrophage. Within the macrophage, they develop into but in immunocompromised individual, they disseminate in different organs through hematogenous routes. Where they produce granuloma. এখানে দেখো আমি আগেরটা বললাম কি বার্ড ড্রপিংস, তাই তো? বার্ড ড্রপিংস স্পেশালি পিজিএন। আর এখানে দেখো এটাও বার্ড ড্রপিংস এর মাধ্যমে হচ্ছে। এটা হচ্ছে তোমার হলো বেশ করে তোমার যে বাড়িতে মুরগি হাঁস আমরা পালি না, তাই তো? গ্রামে পালা হয়, তাই তো? পোষা হয়, হ্যাঁ। জি স্যার। তো এগুলো যদি মনে করো এখানে, তারপর তোমার যে ব্যাট ব্যাট যেখানে বাস করে গাছে, তাদের ড্রপিংস, অন্য যে বার্ড যেগুলো বাসে, তো যে তারা যে ফিকাল ম্যাটার আসতেছে, ওইখানে করবে কি অর্গানিজম গ্রো করবে। আমরা অলরেডি জানছি কি এরা ডাইমোটিক ফাঙ্গাস। তখন যেহেতু তারা ওখানে টেম্পারেচার কত 25°C আমরা ধরে নিই রুম টেম্পারেচার, তখন গ্রো করবে মোল ফর্ম। ঠিক আছে, মোল ফর্ম তৈরি হলো এবং ওখানে তারা স্পোর তৈরি করবে। ঠিক আছে, এবং স্পোর আমাদের বডিতে প্রবেশ করবে কি বাই ইনহেলেশন। তৈরি করলো ইনহেলেশনের মাধ্যমে গেলে যাবে কোথায়? লাংসে চলে গেল, গিয়ে করলো কি অ্যালভেওলাই, তাদেরকে অ্যালভেওলাই চলে গেল। যখন অ্যালভেওলাই চলে গেল তখন আমাদের কি লাংসে কি ম্যাক্রোফেজ থাকে। লাংসের ম্যাক্রোফেজ কাকে নাম কি বলো তো? Lost cells. অ্যালভিওলার ম্যাক্রোফেজ। অ্যালভেওলার ম্যাক্রোফেজ তাকে ইনভলভ করলো, করে তাকে মেরে ফেলার চেষ্টা করবে, তাই তো? তাকে মেরে ফেলার চেষ্টা করবে, কিন্তু এক্ষেত্রে তাকে মারতে পারবে না, উপরন্ত তারা কি করবে ওই ম্যাক্রোফেজের ভিতরেই। তখন যেহেতু তারা বডিতে প্রবেশ করবে, তাহলে বডি টেম্পারেচার তার মানে কি 37°। সেখানে তারা ডেভেলপ করে ইস্ট ফর্মে তারা ডেভেলপ করলো। ঠিক আছে, ইস্ট ফর্মে তারা তৈরি হলো করে। ইন মোস্ট অফ দ্য কেসেস ম্যাক্রোফেজ লিমিট দ্য ইনফেকশন উইদিন লাংস। ম্যাক্সিমাম ক্ষেত্রে ম্যাক্রোফেজ ওই লাংসের মধ্যে তারা মানে ইনফেকশনটাকে মানে লোকালাইজ করার চেষ্টা করবে। তবে যদি ইমিউনো কম্প্রোমাইজড ইন্ডিভিজুয়াল যদি হয়, তখন তারা সেখান থেকে করবে কি, সেখান থেকে এই রক্তের মাধ্যমে, ব্লাডের মাধ্যমে ডিফারেন্ট অর্গানে ছড়ে যাবে এবং তৈরি করবে গ্র্যানুলোমা। ঠিক আছে, তাহলে প্রথম তোমার হলো এই যে বার্ড ট্রফিং, বিশেষ করে চিকেন, ব্যাট, অন্যান্য বার্ড, তারা যে ফিকাল ম্যাটার যেখানে সেটা গ্রো করলো এবং গ্রো করার পরে স্পোর তৈরি করো। স্পোর আবার কি ইনহেলেশনের মাধ্যমে আমাদের লাংস অ্যালভেওলাই যখন চলে গেল, সেখানে অ্যালভেওলাই ম্যাক্রোফেজ তাদেরকে ইনগালভ করলো, করে এক ম্যাক্রোফেজের ভিতরে তখন করবে কি বডি কনভার্ট হয়ে গেল হয় সেখান থেকে তখন, এবং ম্যাক্রোফেজ করবে কি ওই লোকালে ওই যে লাংসকেই তার সীমাবদ্ধ রাখার চেষ্টা করবে এবং ইনফেকশনটা ভালো করার চেষ্টা করবে। কিন্তু যদি ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্ট যদি হয়, তখন আর পারবে না, তখন লাংস থেকে
ব্লাডের মাধ্যমে তারা ডিফারেন্ট অর্গানে ছড়ে যাবে এবং প্রডিউস গ্রানুলোমা। এই হলো প্যাথোজেনেসিস। দেখো এগুলো, ঠিক আছে, এগুলো হলো হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম। হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম দেখো, এই লাল এটা হলো তোমার হলো নিউক্লিয়াস, কিন্তু আর এই যে এগুলো হলো তোমার হলো ইস্ট, হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম। এখন তোমার জানতে হবে এই ক্লিনিক্যাল ফিচার। আমি অলরেডি কিন্তু প্যাথোজেনেসিস বুঝে থাকো তাহলে তুমি ক্লিনিক্যাল ফিচার অবশ্যই বুঝবা। ক্লিনিক্যাল ফিচার 4 ধরনের হয়। হিস্টোপ্লাজমোসিস মে অকার ইন 4 ডিফারেন্ট ক্লিনিক্যাল ফর্ম। একটা হলো অ্যাসিম্পটোমেটিক ফর্ম, 2 নম্বর হলো অ্যাকুট পালমোনারি ফর্ম, 3 নম্বর হলো ক্রনিক পালমোনারি ফর্ম, আর 4 নম্বর হলো সিভিয়ার ডিসেমিনেটেড হিস্টোপ্লাজমোসিস। তাহলে আমরা জানছি যে মেজরিটির ক্ষেত্রে ওই যে আমরা কি করি, অ্যালবেনিয়াম অ্যাক্টিভাস তাকে ইনফেকশনটাকে ভালো করার চেষ্টা করে, তাই তো? এই জন্য বলা হচ্ছে অ্যাসিম্পটোমেটিক ক্ষেত্রেই মোস্ট ইনফেকশন, এই যে দেখো মোস্ট ইনফেকশন 95% ক্ষেত্রে, আর অ্যাসিম্পটোমেটিক স্মল গ্রানুলোমা ফোকাই হিল বাই ক্যালসিফিকেশন, সেখানে ভালো হয়ে আছে। তাহলে 95% ক্ষেত্রেই অ্যাসিম্পটোমেটিক থাকতেছে এবং অ্যালবেনিয়াম অ্যাক্টিভাস তাকে এমনিতে তাকে মেরে ফেলতেছে এবং হিল হচ্ছে, তাই তো? আবার 5% ক্ষেত্রে তখন তোমার ডিজিজ হবে। এর মধ্যে কি হয়, একটা হলো অ্যাকুট পালমোনারি ফর্ম। যদি হেভি এক্সপোজার যদি হয়, হেভি এক্সপোজার দ্যাট ইজ চিকেন হাউস or bat infested cap for symptoms like bacterial pneumonia. যখন অ্যাকুট পালমোনারি ফর্ম হবে, যদি হেভি এক্সপোজার হয়, তখন হবে তোমার হলো, তখন বলো সিমটম যেটা হবে তখন জাস্ট লাইক ব্যাকটেরিয়াল নিউমোনিয়া। যদি ক্রনিক পালমোনারি ফর্ম হয়, তো সিমটমটা হবে তোমার হলো যে পালমোনারি টিউবারকুলোসিস, ওইরকম তোমার সিমটম হবে, ঠিক আছে, মনে তার টিবি হয়েছে। আর আর কিছু কিছু ক্ষেত্রে যদি ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট হয়, আমরা আগে জানছি, তখন তারা কি করবে, ব্লাডের মাধ্যমে ডিফারেন্ট অর্গানে ছড়ে যাবে এবং পরে তৈরি করবে ক্রনিক গ্রানুলোমা। তাহলে তোমার প্যাথোজেনেসিস এবং ক্লিনিক্যাল ফিচার তাহলে মিললো। তাহলে 95% ক্ষেত্রে অ্যাসিম্পটোমেটিক থাকবে, আর 5% ক্ষেত্রে তোমার ইনফেকশন হবে। এর মধ্যে তখন হবে কি, সিমটমটা হবে জাস্ট লাইক পালমোনারি নিউমোনিয়া, ব্যাকটেরিয়াল নিউমোনিয়া। আর যদি ক্রনিক পালমোনারি ফর্ম, সেটা সিমটমটা হবে টিবির মতো। আর যদি ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট হয়, তখন সেটাকে বলবো, তখন ডিফারেন্ট অর্গানে ছড়ে যাবে এবং তৈরি করবে ক্রনিক গ্রানুলোমা। ওটাকে আমরা ডিজিজ বলবো সিভিয়ার ডিসেমিনেটেড হিস্টোপ্লাজমোসিস। ক্লিনিক্যাল ফর্ম। ল্যাব ডাটা সেভ করবো, স্পেসিমেন কালেকশন করবো আমরা ওই অন সাইট অফ ইনফেকশন। যদি পালমারি ফর্ম যদি হয়, তাহলে আমরা নিব স্পুটাম নিতে পারি, বা বাচ্চা যদি হয় স্পুটাম দিতে পারতেছে না, তখন নেব কি ব্রঙ্কো অ্যালভার ল্যাবেজ দ্বারাও আমরা নিতে পারি। যদি অন্য জায়গায় গ্রানুলোমা তৈরি হলো, তাহলে সেখানে বায়োপসি করে নিতে পারি। মানুষের বোন মারো থেকেও আমরা নিতে পারি। বাপি কোটা ব্লাড, এই চারগুলো এইগুলো হলো স্যাম্পল নিলাম, নিয়ে আমরা করবো কি মাইক্রোস্কোপিক আমরা এক্সামিন করবো। স্টেন করবো হলো জিমসা স্টেন করতে পারি অথবা লিশম্যান স্টেন করতে পারি। যেমন তোমার আমরা জিমসা এবং লিশম্যান স্টেন আমরা কোন ক্ষেত্রে করেছি, যেমন প্যারাসাইটে পড়ছো তোমার, কোন ফর্মে, কোনটাতে কালো ধরে করিনি, কালো ধরে লিশমিনি ডোনাভেনি। লিশম্যান ডোনাভানি। তাহলে এক্ষেত্রে আমরা করব, তাহলে সেখানে করবো কি স্পেয়ার, আমরা ওই যে স্পুটাম বা এগুলো নিয়ে করবো কি স্পেয়ার তৈরি করবো এবং স্টেন করবো উইথ জিমসাইড লিশম্যান। পাবো কি ইস্টারসেন ইন্ট্রাসেলুলারলি ইন ম্যাক্রোবেস অর মনোসাইট। হ্যাঁ, মাইক্রোস্কোপিক এক্সামিন করলাম, এই যে এটাই দেখো, এগুলো হলো তোমার হলো দেখে নাও। কালচার করতে পারি কি, এটাও তোমার হলো সেভারাল ব্যাকটেরিয়াতে করতে পারি, মানে অপোজিট ফাঙ্গাস যেগুলো বা সিস্টেম ফাঙ্গাস, এগুলোর জন্য তোমার যেগুলো করতে পারি সেভারাল ব্যাকটেরিয়া
কন্টেনিং ক্লোরামফেনিকল অ্যান্ড ক্লোরহেক্সামাইড। এই জিনিসটা একটু বলতে হবে, না বলতে বললে সমস্যা নাই। এই ক্লোরামফেনিকল এবং সাইক্লোহেক্সামাইড কি জন্য দেবো? যাতে ওই ব্যাকটেরিয়া যাতে তোমার কন্টামিনেশন না হয়, কারণ তোমার রেসপিরেটর ব্যাকটেরিয়া তো নর্মাল ফ্লোরা থাকেই, তাই তো? এগুলো মেরে ফেলার জন্য আমরা দিব হলো ক্লোরামফেনিকল দেবো অথবা সাইক্লোহেক্সামাইড দেবো। তারপরে আর করতে পারি ব্লাড অ্যাকারমেটাইতে করতে পারি, আরেকটা করতে পারি ব্রেন হার্ট ইনফেকশন অ্যাকারমেটে। এগুলো তো আমরা তো আগে কিন্তু এইচডিএ অ্যাকারমেটে এটা থেকে আমরা কিন্তু আগেই বলবো, তারপর তুমি ব্লাড অ্যাকারমেটে বলো এবং ব্রেন হার্ট ইনফেকশন বলতে পারো। এটা যেহেতু তোমার ডাইমরফিক ফাঙ্গাস, এই জন্য আমরা 2 টেম্পারেচারে আমরা করবো, কালচার করবো। একটা রুম টেম্পারেচার করবো এবং একটা 37 ডিগ্রি সেলসিয়াস করবো। রুম টেম্পারেচার করলে আমরা ফাইনাস কি পাবো? হাইপি পাবো, এবং 37 ডিগ্রি সেলসিয়াস তখন আমরা পাবো ইস্ট। ইস্টের তোমার নেচার কেমন? ওভাল অথবা ওভাল বার্ডিং ইস্ট সেল থাকবে। এই তোমার হলো। তাহলে এটা আমরা ভাইভাতে অতটা ধরি না, এটা রিটেনের জন্য হয়তো করতে পারো, রিটেন কোশ্চেন থাকতে পারে, আমি জানি না রিটেন, তো দেখে নেও থাকলে দেখে নেও। তাহলে তোমার ওই মাইক্রোলজি মোটামুটি এই শেষ। আর গুলো আর তেমন পড়তে হবে না, আর অনেক আছে। আরেকটা মনে হয় রাইনোস্পোরিয়াসিস মনে হয় একটু মাঝে মাঝে দেখতে আসে, ওটা একটু তো দেখে নিও, ওটা আমি পাচ্ছি না। এখন মাইক্রোলজি শেষ হয়ে গেল, এখন এরপরে তোমার কি পড়বা? এরপরে কি ক্লিনিক্যাল মাইক্রোলজি পড়বা নাকি প্যারাসাইট? তো অনেকে ক্লাস করে নাই, প্যারাসাইট পড়বা, কোনটা আগে পড়বা বলো? স্যার প্যারাসাইট আগে পড়বো। প্যারাসাইটটা পড়ি স্যার। প্যারাসাইট, তাহলে আগামী ক্লাস থেকে তাহলে প্যারাসাইটটাই পড়বো। তাহলে আগামী ক্লাস কবে তাহলে? বুধবার। তাহলে শনি সোম বুধ 3 দিন। তোমাদেরকে একটা জিনিস আবারও বলতেছি বারবার, যে এখন থেকে তোমার কিন্তু তোমাদের পরীক্ষা হঠাৎ করে হয়তো দেখা যাবে হয়ে যাবে, তাই তো? ডেট হয়ে যাবে, তখন সময় পাবে না। আর আমার দিকটা আমি ক্লিয়ার, যেহেতু আমি ক্লাস আমি তো তোমার এখন কিন্তু আমি ক্লাস শেষ করবো তাড়াতাড়ি করে, এটা আমার কিন্তু আমার নাই কিন্তু, যেহেতু আমি একবার ক্লাস নিয়েছি, তাই তো? এখন তোমাদের কিন্তু নিজেদেরই তোমাদের এখন চাইতে থাকতে হবে। তো ক্লাস তোমরা করো পাশাপাশি। আজকে পার্টিসিপেন্ট মোটামুটি অনেক আছে, 130 জন, অনেক আছে। তো আমি চাই এরকম ক্লাসে যেন এরকম থাকে যেন, তাহলে আমি খুশি। আর খুশি আমার জন্য খুশি না, তোমাদের জন্য খুশি। আমি চাই তোমরা সবাই পাস করো, কিন্তু কথা হলো যে দেখো, পরীক্ষক হিসেবে কিন্তু আমি একাই থাকবো না, পরীক্ষক হিসেবে কিন্তু 4 জন থাকে, ঠিক আছে? আমার ইন্টারনাল 2 জন আর এক্সটার্নাল আরো 2 জন। আমি একা চাইলেও কিন্তু পাস করাতে পারবো না, একটা জিনিস খেয়াল রাখো। বাইরে থেকে যারা আসবে কোনো মতে কিন্তু তোমাদের বলতে না পারো, কোনো মতে পাস করানো সম্ভব হবে না। এই জিনিসটা মাথায় খেয়াল রাখো, ওইভাবে তোমরা পড়ো। এবং রিটেন তো তোমাকে নিজেই লিখতে হবে, তাই তো? কেউ তো বলে দেবে না। আমরা কিন্তু রিটেন হার্ড ভাবে নেবো কিন্তু এখন থেকে। তো এই জন্য তোমরা এই যে ক্লাসগুলো পড়ো এবং এই ক্লাস করো। এবং আমি যেহেতু ক্লাস নিয়েছি, এখন আমি আস্তে ধীরে তোমাদের ক্লাস নিই, তোমাদের সুবিধার্থে, যাতে তোমরা এখন থেকে প্রস্তুতি তোমরা নিতে পারো। এটা ভাইবা এবং রিটেন দুটার জন্য তোমরা এখন থেকে প্রস্তুতি তোমরা নিতে থাকো, ঠিক আছে? এই জন্য ক্লাস তোমার ওইভাবে তোমার প্যাথোলজি 3টা নিচ্ছে না? তাহলে এইবার তোমরা করো, না পড়লে তাহলে এখন পার্সেন্টেজ তোমরা এখন দাও। হ্যাঁ, 1 থেকে শুরু করো শেয়ালি, এবং না রোল বলবা এবং নাম বলবা। হ্যাঁ বলো। 1 Yes, sir. নাম কি? Yes, sir. নাম কি? Yes, sir. Mohammad Redolovi. Sir, Mohammad Redolovi. আচ্ছা। 2 Yes, sir. Kumar Rahana Tabastu. 3 আমি 3 বলে জি, নাম স্যার। বলবা। 3 কে?
স্যার রফিকুল ইসলাম। রফিকুল আছে 4 তাড়াতাড়ি Yes, বলো sir. সব। Muhammad Mainul Hassan. 5 তানভীর 6 মোহাম্মদ জাহিদ হাসান 7 নাই ফজলে রাব্বি নাই 8 9 Yes, sir. Mahajabin Mustari. 10 মেহেদি হাসান। 11 লিমন দেওয়ান স্যার। 12 Radia Ramisha. 13 নাইদ হাসান নাই 13 14 Yes, sir. Nahid Hasan, sir. আচ্ছা ঠিক আছে 14 Sir Rajkumar, sir. Yes, sir. 15 Nahid Hasan, sir. Sir, 15 Nasiruddin. Sir, Rafi, sir. 16 Sir, 15 Nasiruddin. হ্যাঁ দিয়েছি তো 16 জরিফুল নাই 17 Muntahina, sir. 18 সোহেল রানা স্যার, সোহেল রানা। 19 ইয়েস স্যার, বিপ্লব হোসেন। 20 স্যার 16 Sir, Atiya Sanjida Wishi. 20, sir. স্যার 16 মোহাম্মদ জারিফুল ইসলাম দিয়েছি আমি 16 আচ্ছা ঠিক আছে 21 Fatima Nasrin Takia. 22 Yes, sir. 23 নাম কি বলো রাখা রাখা মল্লিক 24 Tasrin Jahan. 25 Sanjida Islam Tithi. 26 নাই Yes, sir. Sir, 26. আচ্ছা ঠিক আছে 27 Farhana Rahman. 28 মোহাম্মদ রাকিবুল হাসান ইস স্যার 29 আবু সালেম স্যার আবু সালে 30 Sir, Dikta Devi. 31 Yes, sir. Suma Abnen. 32 Sir, Shaznin Alam. 33 তনুশ্রী 33 34 স্যার সালমা তাসনিম মৌরি 35 Sir, Adiba Jarin Upoma. 36 Sir, Pritam Karmakar. 37 রমজান আলী 38 Sir, Sabrina Yasmin Shuchi. 39 Sir, Laila Joan Rekha. 40 Sir, 40 হারিয়া 41 স্যার জি স্যার, মোহাম্মদ জুবাইদুল ইসলাম। 42 Sir, Faisal Rabi. 43 Sir, Marja Sultana Abriti. 44 Sabrina Tasnim. 45 Sir, Pratima Rai. 46 Sir, Tabassum Ahmed. 47 ইয়েস স্যার স্যার মোহাম্মদ সাকিবুর রহমান সাকিব 48 স্যার মোহাম্মদ মাজিদুল হক 49 Sir Abu Farhan. 50 Sir, 40. Sir Mohaminul Islam Mehdi. 50 আছে আচ্ছা Mohaminul 40 Islam আছে Mehdi. আচ্ছা ঠিক আছে 40 আছে নাকি 40 Yes, sir. Fariha Tasnim. আচ্ছা আর 50 কি আছে Yes, sir. Mohaminul Islam Mehdi. আচ্ছা 51 ইয়েস স্যার, স্যার কিশোর রায়। 52 Robinson. 53 Priyata Sarkar, sir. 54 Yes, sir. Sir, Sumaya Sabnin Sharoni. 55 Yes, sir. Boisakide. 56 57 Ashadal 57 9 58 Nusrat Jahan, sir. 59 59 60 রাকিব হাসান। 61 নূর সালাম 62 স্যার মোহাম্মদ জুবার কাজী। 63 Sir, Nirotara Nilay. 64 ফজল হোসেন। 65 65 Ayatollah 66 Maisha Mumtaz. 67
সোহাগ বাদশা 68, 69, নাফিয়া ফারজিউন 70, 70, প্রতীক্ষা আচ্ছা, তাহলে 79, 71, স্যার ইয়েস স্যার ফয়সাল আহমেদ 72, স্যার তামান্না ইয়াসমিন নিপা 73, মোহাম্মদ আদিল স্যার 74, স্যার মোহাম্মদ শাহরিয়ার হোসেন 75, স্যার মিল্টন 76, 77, 78, 79, মিদরি জান্নাত 80, 81, রান্না সোহাদে তানিশা 82, স্যার হুরি মাকসুরা 83, 84, 84, 85, 86, ইয়েস স্যার মুশতাকা খাতুন 87, 87, সাউন্ড কি সমস্যা নাকি? 88, 88, একে যে গণ হলে নাই 88, 89, 89, 90, 90, স্যার 85 আছে স্যার 83 বলো না কেন? ও ডিসকানেকশন। স্যার 85 হ্যাঁ ঠিক আছে 85, জি স্যার 90, 90, 1000, 90, 91, স্যার তানিয়া আক্তার 92, স্যার মুবাশিরা রহমান 93, স্যার খালেদ হাসান মিলো 94, হুমায়ুন কবির 95, 95 ছিল 90 স্যার 90 স্যার আচ্ছা 90, 95, 95, 96, আসাদুজ্জামান স্যার 97, 97, সালের মাথায় গালা বনে হ্যাঁ 95 আছে, স্যার ইয়েস স্যার জাকির হোসেন 95 জায়গায় রাখেন, ঠিক আছে 96, নেট কানেকশন সমস্যা নাকি? 96, স্যার 95 স্যার না হাত বেশি 96, 96, আসাদুজ্জামান জি স্যার 96 আছে, জি স্যার 96 95 দুইজনই আছে। আচ্ছা 97, 97, শামিন 98, ইয়েস স্যার সারনিক আচ্ছা 99, মোহাম্মদ মাহবুব হাসান 100, স্যার সাকিব আহমেদ 100, স্যার আল শাহরিয়ার হিমেল 101 102, মোহাম্মদ মেহেদী হাসান 3, স্যার 101 আছে স্যার আচ্ছা 103, 104, স্যার রাফসানজনী শাওন 5, হাসিবুল হোসেন রবিন 6, স্যার মোহাম্মদ মুন্ডুব ইসলাম মিরাজ 7, রাফাতুল শাকিল 8, স্যার নামিরা হোসেন 9, নাসিমা না কই ব্যাটিং হয়ে গেছে বস থাক 10, স্যার হুমায়রা আক্তার 11, স্যার সাবিয়া সুলতানা 12, জান্নাতুল ফেরদৌস স্যার জান্নাতুল ফেরদৌস হ্যাঁ 13,
স্যার দিলরুবা আক্তার শিমু 14 স্যার তাসনিম সুলতানা 15 স্যার মামুনুর রশিদ না 15 না 16 স্যার মারিয়া স্যার হানান 15 আছে মামুনুর রশিদ স্যার হ্যাঁ দিয়েছি 17 শিখর শাহ স্যার 18 স্যার জান্নাতুল ফেরদৌস 19 19 স্যার সময় একটা সামনে 19 আচ্ছা 20 স্যার সারাবন তহুলা 20 21 ভুজন গোসাই স্যার 22 মোহাম্মদ আমির ফয়সাল স্যার 23 আশিস পান্ডে স্যার 24 ছিমি দর্জি স্যার 25 শর্মা 26 মারিয়াজাব 27 আনসুরাজ ফারমাস 28 29 ধার্মিক বিনয় স্যার 30 ভাওনা প্রসাদ স্যার 31 সুশীল লামিন জানি স্যার 32 32 মুকেশ 33 নীলম বনেশ্বর স্যার 34 বিজয় রিমাল স্যার 35 কে তেজস স্যার 36 শ্রীবিকাশ স্যার 37 শাহরিন আহমেদ 38 স্যার আব্দুল্লাহ জাহিন 39 আশিক ইমরান স্যার এখন ইরেগুলার দে বলো এখন ইরেগুলার দে স্যার নেটের সমস্যা ছিল স্যার স্যার একটু 13টা দেখতে নাই দিছেন 13 স্যার 70 নাই দিছেন 13 দিয়েছি আর কি স্যার 70 প্রতীক্ষা প্রমোদ কত 101 70 স্যার 22 স্যার একটু দিয়েছি তারপরে আর কি 70 70 দিয়েছি তারপরে স্যার 101 দিয়েছি স্যার তো। মুকেশ স্যার 132 মুকেশ 132 হ্যাঁ ঠিক আছে মুকেশ স্যার 87 88 89 এগুলো আছে নাই। আচ্ছা এখন তোমার ইরেগুলার গুলো বলো 1132 1132 কে আছে জাহিদ বিন রিয়াজ 1132 নাই 1132 1145 1145 ইরেগুলার গুলো নাই নাকি আছে স্যার স্যার আছি 1132 কি আছে না স্যার 1145 মহিবুল্লাহ তারপর 11 স্যার 1148 কাজী সাদিয়া সাদিয়া সিলভি জি স্যার কাজী সাদিয়া সিলভি 1148 1148 নাই 1153 স্যার প্রেজেন্ট নুসাইবা চৌধুরী স্যার 1196 স্যার প্রেজেন্ট সামান্তা রহমান 1198 স্যার প্রেজেন্ট আব্দুল্লাহ আল স্যার 1211 জি স্যার প্রেজেন্ট জাহিদ হাসান 1219 প্রেজেন্ট স্যার সাদিয়া আফরিন 1241 ইয়েস স্যার প্রেজেন্ট হারান শাহরিয়ার 1167 ইয়েস স্যার প্রেজেন্ট স্যার রাকিব হাসান 1184 প্রেজেন্ট স্যার জাহিদ আনোয়ার 1193 1193 নাই 1211 আসেন হবে 1235 স্যার প্রেজেন্ট স্যার মুশফিকা হনা ফ্রিয়ানা 1240 স্যার নওশিন তাবাসসুম ঠিক আছে কাল থেকে তাহলে প্যারাসাইট শুরু করবো স্পেশাল থেকে